একজন গরিব ঘরের মেয়েটির বোনের অপারেশনের জন্য অনেক টাকার দরকার পড়লে সে টাকার বিনিময়ে প্রেগনেন্ট হতে রাজি হয়ে যায়। প্রেগনেন্ট হওয়ার পরে তাকে এক সারোগেসি সেন্টারে নিয়ে যাওয়া হলে কিছুদিন পরে সে দেখতে পায় একটা ফ্রোজেন রুমে হাজার হাজার মেয়ে এবং তাদের পেটে থাকা বাচ্চাদের মৃতদেহ। তবে কি সারোগেসি সেন্টারের আড়ালে অন্য কোনো অসামাজিক কাজ করা হচ্ছে সেখানে? কি করছে এরা প্রেগনেন্ট মেয়েদের বডি নিয়ে? হ্যালো বন্ধুরা, গল্পটা নেওয়া হয়েছে 2022 সালে মুক্তি পাওয়া সাউথ ইন্ডিয়ান মুভি যশোদা থেকে। মুভির গল্পটা তোমাদের মাথা নিয়ে খেলবে। মুভিটাতে যেমন সাসপেন্স আছে ঠিক সেই রকম অ্যাকশনও আছে, তাই গল্পটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। মুভির শুরুতে অলিভিয়া নামক এই মেয়েটিকে দেখতে পাওয়া যায়। অলিভিয়া একটা সুইমিং কস্টিউম পরে তার রুমের সামনে লেকে সাঁতার কাটতে নামে। দুটো ছেলে তাকে দেখতে পেয়ে তার শরীরের লোভে পড়ে যায়, আর ঠিক সেই সময় সেই দুটো ছেলে অলিভিয়া ড্রিঙ্কসের মধ্যে ড্রাগস মিশিয়ে দেয়। কিছুক্ষণ পরে অলিভিয়া জল থেকে উঠে এসে ড্রিঙ্কসটা খেলে তার শরীরটা খারাপ হতে শুরু করে। অলিভিয়া কোনো রকমে টলতে টলতে তার ঘরের দিকে যেতে থাকে, আর ঠিক সেই সময় সেই দুটো ছেলে অলিভিয়াকে জোর করে তুলে এনে তার বিছানায় শুইয়ে দিয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। হঠাৎ অলিভিয়ার শরীরে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। দেখা যায় অলিভিয়ার শরীরের সব শিরাগুলো ফুলে উঠেছে। শারীরিক যন্ত্রণায় অলিভিয়া ছটপট করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে অসহ্য যন্ত্রণায় ছটপট করতে করতে অলিভিয়া সেখানেই মারা যায়। এই দৃশ্যটা দেখে ছেলে দুটো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মুভিতে একটি হসপিটালের সিন দেখানো হয়। সেখানে আমরা আমাদের মুভির হিরোইন যশোদাকে প্রেগনেন্ট অবস্থায় দেখতে পাই। কিছুক্ষণ পরে এক লেডি ডক্টর যশোদাকে তার চেম্বারে ডেকে বলে, তোমার বেবি সুস্থ আছে, আমি ওদেরকে ফোন করে বলে দিচ্ছি, কেমন? ওরা তোমাকে কালকেই নিয়ে যাবে, তুমি কিন্তু রেডি থেকো। এখান থেকে আমরা জানতে পারি যে যশোদা একজন সারোগেসি মাদার। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, সারোগেসি মানেটা কি? আসলে যেসব হাজবেন্ড ওয়াইফদের প্রেগনেন্সি রিলেটেড সমস্যা থাকে তারা অন্য একটি মেয়েকে প্রেগনেন্ট করে তার থেকে বাচ্চা নেয়, আর সেই বাচ্চার বিনিময়ে সেই প্রেগনেন্ট মহিলা অনেক টাকা পায়। মূলত গরিব ঘরের মেয়েরা এই কাজটা করে থাকে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসলে সেই হসপিটালের একজন নার্স যশোদাকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে এই পথে কেন এগোলে? নিজের বাচ্চাকে কেউ কাউকে দিয়ে দেয় নাকি? যশোদা বলে, আসলে আমার খুব টাকার প্রয়োজন, আমার আর কোনো উপায় নেই। এখান থেকে আমরা জানতে পারি যে যশোদার বোন খুব অসুস্থ এবং তার অপারেশন করার জন্য যশোদার প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন, এবং সেই কারণেই সে সারোগেসি মাদার হওয়ার জন্য রাজি হয়েছিল। পরের দিন সকালবেলা দেখা যায় একটা লোক এক ব্যাগ টাকা নিয়ে যশোদার বাড়িতে এসে হাজির এবং বলে, বাইরে তোমার জন্য একটা গাড়ি অপেক্ষা করছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। কিছুক্ষণ পরে যশোদা একটা ব্যাগ গুছিয়ে নিয়ে এসে গাড়ির মধ্যে উঠে পড়ে। দেখা যায় সামনের সিটে বসে থাকা এই ছেলেটি যশোদাকে একটি ট্যাবলেট দিয়ে বলে, এটা খেয়ে নাও। যশোদা জিজ্ঞেস করে, এটা কিসের ট্যাবলেট? ছেলেটা বলে, আমাদের প্রথম রুলস হচ্ছে কোনো কিছু তুমি জিজ্ঞেস করতে পারবে না, এটা খেয়ে নাও, আর না হলে টাকাটা ফেরত দিয়ে ঘরে চলে যাও। কোনো উপায় না দেখতে পেয়ে যশোদা সেই ওষুধটাকে খেয়ে নেয়, আর দেখা যায় ধীরে ধীরে যশোদা সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর মুভিতে একটি ফ্যাশন শো এর সিন দেখানো হয়। এই মডেলটির নাম হলো আরুষি। সে এই ইন্ডাস্ট্রির একজন টপ মডেল। কিছুক্ষণ পরে দেখা যায় আরুষির ফোনে তার বয়ফ্রেন্ড শিবা রেড্ডি ফোন করে। শিবা রেড্ডি বলে, আমি বাইরে তোমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে এসো, কেমন? আমরা আমাদের ফার্ম হাউসে যাব। দেখা যায় শিবা রেড্ডি এবং আরুষি গাড়িতে করে শিবা রেড্ডির ফার্ম হাউসের দিকে রওনা দেয়। রাস্তা ফাঁকা দেখে শিবা রেড্ডি এবং আরুষি গাড়ির মধ্যে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, আর ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটা লরি এসে শিবা রেড্ডির গাড়িতে ধাক্কা মারে। দেখা যায় সেই অ্যাক্সিডেন্টে শিবা রেড্ডি এবং আরুষি দুজনেই মারা যায়। তাদের মৃত্যুর খবরটা নিউজ মিডিয়াতে ছড়িয়ে পড়ে। শিবা রেড্ডি একজন ফেমাস লোক হওয়ার কারণে সবার মনে প্রশ্ন আসে যে এটা কি আদৌ অ্যাক্সিডেন্ট নাকি কোনো প্ল্যান্ড মার্ডার। অন্যদিকে দেখা যায় যে যশোদার জ্ঞান ফিরেছে। যশোদা দেখে যে তার শরীরে আর বস্তির ছেঁড়া পুরনো পোশাক নেই। রুমটার সৌন্দর্যতা দেখে সে তো অবাক। টিভি, ফ্রিজ, এসি আর না জানি কি কি জিনিস আছে সেই রুমের মধ্যে। গরিব ঘরের মেয়ে থেকে যেন এক নিমেষে সে এক রাজকুমারী হয়ে উঠেছে। জানলার বাইরে যশোদা একটা পাখি বসে থাকতে দেখে। সেটা ধরার চেষ্টা করতে গেলে দেখা যায় সেই সময় মধু নামে এই মহিলা যশোদার রুমে ঢুকে আসে। মধু যশোদাকে বলে, তোমাকে এইভাবে এইখানে নিয়ে আসার জন্য আমি খুবই দুঃখিত। এটা একটা সারোগেসি সেন্টার, তোমার মতন আরো অনেকে এখানে আছে। এই রুমের সব জিনিস তোমার, যখন যেটা ইচ্ছা তুমি সেটা ব্যবহার করতে পারো, কেমন? তোমার কোনো সমস্যা হলে তুমি ওয়ার্ডেন সুধাকে জানাবে, আর ডক্টর গৌতম প্রতিদিন তোমার চেক আপ করতে আসবে।
এরপর মুভিতে আমরা ইন্সপেক্টর ঋষিকে দেখতে পাই। সে হসপিটালে শিবা রেড্ডির মৃত্যুর অটোপসি রিপোর্টটা নিতে আসলে ডক্টর তাকে বলে শিবা রেড্ডির মৃত্যু হয়েছে গাড়িতে আগুন লাগার জন্য। আসলে এয়ার ব্যাগ ব্লাস্ট হয়ে গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঋষি কমিশনার বলরামের কাছে গিয়ে বলে, স্যার, অটোপসি রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে শিবা রেড্ডির মৃত্যু হয়েছে এয়ার ব্যাগ ব্লাস্টের কারণে, যেটা দেখে সাধারণ নজরে অ্যাক্সিডেন্টাল ডেথ বলেই মনে হচ্ছে, কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে। আর যেহেতু শিবা রেড্ডি একজন পপুলার লোক, তাই আমার মনে হয় মিডিয়ার সামনে তার মৃত্যুর ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে আমাদের একবার ভালো করে ইনভেস্টিগেট করা উচিত। কমিশনার বলরাম বলে, ঠিক আছে, তুমি ইনভেস্টিগেট করতে পারো। ইন্সপেক্টর ঋষি বলে, স্যার, এই কেসটাতে আমি আমাদের ডিপার্টমেন্টের এক্সপার্ট বাসুদেব স্যারকে ইনভলভ করতে চাই। পুলিশ কমিশনার ঋষির কথাতে রাজি হয়ে যায়। কমিশনার বলে, এই কেসের যাবতীয় রিপোর্ট ডিরেক্টলি তুমি আমাকে করবে, আর এই কেসটা খুব কনফিডেন্সিয়াল, তাই মিডিয়া যেন এই ইনভেস্টিগেশনের ব্যাপারে কোনো কিছু না জানতে পারে। কথাটা মাথায় থাকবে। এরপর মুভিতে আবার যশোদাকে দেখানো হয়। দেখা যায় যশোদা তার ঘরে একটা আয়নার মধ্যে তার কপালের টিপটা খুলে লাগিয়ে দিয়েছে। সেই সময় ওয়ার্ডেন সুধা যশোদার রুমে ঢুকে যশোদাকে বলে যেখানে সেখানে যেভাবে খুশি টিপ লাগাবে না। যশোদা বলে, মধু ম্যাডাম তো আমাকে বলেছে যে এই ঘরটা আমার এবং এই ঘরের যাবতীয় জিনিসপত্র আমার, তাই আমি এই ঘরে যা খুশি করতে পারি, তাই না? সুধা যশোদার সাথে তর্ক না করে যশোদাকে তার হেলথ চেক আপের জন্য অন্য একটি ঘরের দিকে নিয়ে যায়। আর যেতে যেতে সুধা যশোদাকে এই ইভা সারোগেসি সেন্টারের বিভিন্ন নিয়মাবলীগুলোকে বুঝিয়ে দেয়। এরপরে স্ক্যান রুমে আমরা ডক্টর গৌতমকে দেখতে পাই। ডক্টর গৌতম স্ক্যান করার জন্য যশোদাকে তার পেটটা বার করতে বললে যশোদা একটু অস্বস্তি বোধ করে। যশোদা বলে, আমার একজন লেডি ডক্টর চাই। ডক্টর গৌতম হেসে বলে, এখানে সব কাজ আমিই করি, আমি এখানকার একমাত্র ডক্টর, আর প্রতিদিন আমি অনেক পেশেন্ট দেখি, তাই তোমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। কোনো উপায় না দেখতে পেয়ে যশোদা ডক্টর গৌতমকে দিয়ে স্ক্যান করিয়ে নেয়। এরপর মুভিতে আমরা খাবার টেবিলের একটি সিন দেখতে পাই। সেখানে যশোদা একটি টেবিলে গিয়ে বসলে বাকি 5 জন সারোগেসি মাদারের সাথে যশোদার পরিচয় হয়, কিন্তু দেখা যায় তারা কলেজ স্টুডেন্টের মতন যশোদাকে র্যাগিং করতে শুরু করে। দেখা যায় তেজু নামে এই মেয়েটি যশোদাকে বলে, আমাদের গ্রুপে তোমাকে আসতে হলে আমাদের একটা কাজ করতে হবে। তোমাকে কি কাজ? তেজু বলে, আমার ব্যাগের মধ্যে একটা সিগারেটের প্যাকেট আছে যেটা জোন 2-তে রাখা আছে, সেই সিগারেটের প্যাকেটটা তোমাকে সেখান থেকে নিয়ে আসতে হবে। এখানে তোমাদেরকে বলে রাখি, জোন 2 একটা রেস্ট্রিক্টেড এরিয়া, অর্থাৎ সেখানে গিয়ে কোনো রকম জিনিসপত্র বার করা এক ধরনের অসম্ভব কাজ, কিন্তু যশোদা সেই কাজে রাজি হয়ে যায়। দেখা যায় যশোদা লুকিয়ে লুকিয়ে জোন 2-তে ঢোকার চেষ্টা করলে ঠিক সেই সময় কন্ট্রোল রুম থেকে সিকিউরিটি গার্ড যশোদাকে দেখতে পেয়ে যায়। আর সিকিউরিটি গার্ড যশোদাকে আটকাতেই যাবে, ঠিক সেই সময় ডক্টর গৌতম সামনে চলে আসলে সেই সিকিউরিটি গার্ডকে বলে, এখান থেকে আমি সামলে নিচ্ছি, আপনি আপনার কাজে যান। গৌতম যশোদাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি জানো না এই জায়গাটা রেস্ট্রিক্টেড? যশোদা বলে, আসলে আমি আমার বোনের ফটোটা আমার ব্যাগের থেকে নিতে এসেছি, সেই ফটোটা ছাড়া আমার ঘুম হচ্ছে না, দয়া করে আমাকে সেই ফটোটা এনে দেওয়ার একটু ব্যবস্থা করুন প্লিজ। ডক্টর গৌতম যশোদার কথায় রাজি হয়ে যায়। এরপর মুভিতে দেখা যায় ইন্সপেক্টর ঋষি, কমিশনার বলরাম এবং বাসুদেব এই 3 জনে মিলে শিবা রেড্ডির গাড়ি ইন্সপেকশন করছে। বাসুদেব কমিশনারকে বলে, স্যার, এটা কিন্তু একটা প্ল্যান্ড মার্ডার। কমিশনার বলে, প্ল্যান্ড মার্ডার? কিন্তু এদের মৃত্যু তো অ্যাক্সিডেন্টে হয়েছে, তাই না? বাসুদেব বলে, এদের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি, এদের মৃত্যু হয়েছে গাড়িতে আগুন লাগার কারণে, আর সেই আগুনটা গাড়িতে অ্যাক্সিডেন্টের জন্য লাগেনি, আগুনটা লেগেছে এয়ার ব্যাগ ব্লাস্ট করার জন্য। আসলে এয়ার ব্যাগের মধ্যে 3 ধরনের কেমিক্যাল থাকে। প্রথম 2 ধরনের কেমিক্যালের জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই এয়ার ব্যাগটা ফুলে গিয়ে গাড়ির যাত্রীদেরকে বাঁচায়, কিন্তু সেই দুটো কেমিক্যাল হাইলি ইনফ্লেমেবল, অর্থাৎ সেই কেমিক্যালগুলোতে আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি, এবং সেই দুটো কেমিক্যালকে ব্যালেন্স করার জন্যই 3 নম্বর কেমিক্যালটাকে এয়ার ব্যাগের মধ্যে দেওয়া থাকে। আর অদ্ভুতভাবে এই গাড়িতে সেই 3 নম্বর কেমিক্যালটা মিসিং ছিল, অর্থাৎ কেউ ইচ্ছা করে 3 নম্বর কেমিক্যালটাকে গাড়ির এয়ার ব্যাগ থেকে বাদ দিয়ে দিয়েছে, যাতে অ্যাক্সিডেন্ট হলে প্রথম দুটো কেমিক্যাল মিশে আগুন ধরে গাড়িতে বিস্ফোরণ ঘটে। ইন্সপেক্টর ঋষি বলে, আমার শিবা রেড্ডির থেকেও বেশি তার গার্লফ্রেন্ড আরুষির উপর সন্দেহ হচ্ছে, আমার মনে হয় আরুষিকে মার্ডার করার জন্যই এই প্ল্যানটা করা হয়েছে। কমিশনার জিজ্ঞেস করে, কেন তোমাদের হঠাৎ করে এরকম মনে হলো কিসের জন্য? ইন্সপেক্টর বলে, আসলে শিবা রেড্ডিকে মার্ডার করার জন্য মার্ডারার অনেক সুযোগ পেয়েছে, সে কিছুদিন আগেই বাইরে ঘুরতে গেছিল,
তাকে অনায়াসে সেখানেই মার্ডার করতে পারত। কিন্তু মার্ডারের উদ্দেশ্য ছিল আরুষিকে মারা। সে কারণের জন্য যখন আরুষি শিবা রেড্ডির সাথে থাকবে সেই সময় যদি শিবা রেড্ডি এবং আরুষি দুজনকে একসঙ্গে মেরে ফেলা হয় তাহলে পুলিশের এবং মিডিয়ার দৃষ্টি যাবে শিবা রেড্ডির মৃত্যুর দিকে। এরপর পুলিশ আরুষির বাড়িতে গিয়ে সেখানে চিরুনি তল্লাশি চালানো শুরু করে। তারা আরুষির ল্যাপটপ থেকে কিছু ইমেল পায়। সেই ইমেইলে তারা দেখতে পায় যে আরুষি ক্রাফট ক্রিম নামক একটা কসমেটিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা চলছিল। কিন্তু আরুষি তার একটি ডিটেকটিভ বন্ধুর থেকে জানতে পারে সেই ক্রাফট ক্রিম কোম্পানি কিছু আননোন কেমিক্যাল তাদের ক্রিমের মধ্যে ব্যবহার করছে, যেটা সম্পর্কে ক্রাফট ক্রিম কোম্পানি কোনো কিছুই বিস্তারিতভাবে জানায়নি। ছেলেটা বলে, আমার মতে তারা কোনো ইললিগাল কিছু ইউজ করছে, তাই তোমার এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেওয়া উচিত। আরুষির ইমেল থেকে এই তথ্যটা পেয়ে পুলিশ ক্রাফট ক্রিম কোম্পানির অফিসে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে তারা কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে আর ম্যানেজারকে জিজ্ঞেস করে, আপনাদের প্রোডাক্টের উপাদানগুলো আমরা জানতে চাই। ম্যানেজার বলে, আপনাদের কাছে কোনো ওয়ারেন্ট আছে? ওয়ারেন্ট না থাকলে তো আমি এভাবে কোনো কিছু দিতে পারবো না। কোনো উপায় না দেখতে পেয়ে তারা সেখান থেকে চলে আসে। এরপর মুভিতে আবার যশোদাকে দেখানো হয়। দেখা যায় যশোদা সে খাবার জায়গায় তেজুদের টেবিলে গিয়ে উপস্থিত। যশোদা তেজুর পাশে গিয়ে বসে তেজুর হাতের মধ্যে একটা সিগারেটের প্যাকেট দিয়ে দেয়। টেবিলে বসে থাকা সবাই তো সেটা দেখে অবাক। যশোদার এই কাজে সবাই খুব খুশি আর তার সাথে তৎক্ষণাৎ বন্ধুত্ব করে নেয়। এরপর মুভির সিন চলে আসে আরুষির সেই ডিটেকটিভ বন্ধুর বাড়িতে। পুলিশ সেখানে গিয়ে বিল বাজিয়ে দেখে কেউ দরজা খুলছে না। তখন পুলিশ বাধ্য হয়ে দরজা ভেঙে ঢুকে ভিতরে গিয়ে দেখে যে ছেলেটি প্রায় 2 দিন আগেই মারা গেছে। ঘরের তল্লাশি চালানোর পরে পুলিশ ফ্রিজের থেকে একটা কেমিক্যাল স্যাম্পল পায়। সেই স্যাম্পলটাকে দিল্লির ল্যাবে পাঠালে ল্যাবের থেকে ইন্সপেক্টরকে জানানো হয় যে এটা কোনো কেমিক্যাল না, এটা এক ধরনের ড্রাগ। এই একই ড্রাগ মুম্বাইতে অলিভিয়াকে মারার জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা একটা আননোন ড্রাগ। অর্থাৎ এই ড্রাগটার কি নাম এবং কোথা থেকে এসেছে সেটার সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্যই পাওয়া যায়নি। অন্যদিকে দেখা যায় যশোদা ঠিক আগের মতনই আয়নাতে কপালে টিপ লাগাচ্ছে। আর ঠিক সেই সময় ডক্টর গৌতম যশোদার ঘরে ঢুকে এসে যশোদা চেক আপ করতে শুরু করে। যশোদা গৌতমকে জিজ্ঞেস করে, আপনার বিয়ে হয়ে গেছে? গৌতম বলে, না এখনো হয়নি। যশোদা কিন্তু গৌতমের সাথে দুষ্টু মিষ্টি কথা বলা শুরু করে আর গৌতমও বেশ ব্যাপারটাকে এনজয় করছিল। দেখা যায় গৌতমের সাথে যশোদার একটা প্রেমপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। কখনো কখনো যশোদার হাত থেকে চকলেট কেড়ে নেয় গৌতম, আবার মাঝে মধ্যে যশোদার প্রিয় খাবারগুলো লুকিয়ে লুকিয়ে যশোদাকে এসে দেয়। এরপর একদিন যশোদা সবার সাথে গল্প করছিল। সেখানে সবাই এক এক করে তাদের জীবনের কাহিনী বলতে শুরু করে। তারা বলতে থাকে যে তারা কেন এখানে এসেছে। সবার কথা শুনে এটা বুঝতে পারা যায় যে সবার প্রবলেমটা একই, অর্থাৎ টাকা পয়সার প্রবলেম। কেবলমাত্র টাকার জন্যই তারা এখানে এসেছে। অন্যদিকে দেখা যায় সেই দিল্লির ফরেন্সিক ল্যাবে ডক্টর কিছু কাজকর্ম করছে। আর ঠিক সেই সময় একজন মুখোশ পরা ব্যক্তি এসে ডক্টরের পেছন থেকে ডক্টরের গলায় ফাঁস দিয়ে ডক্টরকে সেখানে মেরে ফেলে। এখানে তোমাদেরকে জানিয়ে রেখে দিই, এই মুভিতে যে কটা মার্ডার এখনো পর্যন্ত তোমরা দেখেছো সেই মার্ডারগুলোর কারণ তোমরা সিনেমার শেষে গিয়ে জানতে পারবে। এরপর মুভিতে দেখা যায় যশোদাদের বন্ধু কাজলের ডেলিভারি পেন উঠলে তাকে সাথে সাথে জোন 2-তে নিয়ে যাওয়া হয়। যশোদা এবং বাকিরা কাজলের জন্য জোন 2-র দরজার বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে ম্যাডাম মধু জোন 2 থেকে বেরিয়ে এসে বলে, কাজলের বাচ্চাটা কাজলের পেটে 2 দিন আগেই মারা গেছিল, কাজলকে কোনো রকমে বাঁচানো গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা সবাই দুঃখে ভেঙে পড়ে। পরের দিন সকালবেলা যোগা ক্লাসে মধু ম্যাডাম আসলে মধু ম্যাডামকে যশোদারা জিজ্ঞেস করে, ম্যাডাম কাজল এখন কেমন আছে? মধু ম্যাডাম বলে, কাজল এখন ভালোই আছে, ওকে তো আমরা কালকেই ডিসচার্জ করে দিয়েছি। তারা সবাই কথাটা শুনে খুব অবাক হয়। পরের দিন দেখা যায় যে যশোদা তার ঘরের মধ্যে কাজলের ব্যাপারটা নিয়ে চিন্তা করছে। যশোদার একটু সন্দেহ হয়। সে ভাবতে থাকে, কোনো একজনের যখন অপারেশন হয় তারপরে তাকে কিভাবে একদিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়? তার তো উঠে দাঁড়ানোরই ক্ষমতা থাকবে না তখন। তবে কি তার সাথে অন্য কিছু হয়েছে? কিছুক্ষণ পরে দেখা যায় ওয়ার্ডেন সুধা তার কম্পিউটারে যশোদার ঘরে অ্যালার্ম সিগন্যাল পায়। সেখানে পৌঁছে সে দেখে যশোদা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তৎক্ষণাৎ যশোদাকে তুলে নিয়ে জোন 2-তে পাঠিয়ে দেয়। অন্যদিকে মুভিতে এয়ারপোর্টের একটি দৃশ্য দেখানো হয়। এলিনা নামক এই মেয়েটিকে বাসুদেবরা ফলো করছে। আসলে ক্রাফট ক্রিমের কিছু গোপন তথ্য থেকে তারা জানতে পারে যে এলিনা নামক এই মেয়েটি ক্রাফট ক্রিম কোম্পানির সাথে কোনো একটা কন্ট্রাক্ট সাইন করার জন্য ইন্ডিয়াতে আসছে এবং সে কারণে তারা এয়ারপোর্টে এলিনাকে ফলো করার জন্য আসে। এলিনা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে করে চলে গেলে দেখা যায় বাসুদেবরাও এলিনার গাড়িটাকে ফলো করতে শুরু করে। মুভির সিন চলে যায় যশোদার কাছে। দেখা যায় যশোদা অজ্ঞান হওয়ার নাটক
নাটক করছিল। যশোদা তার পাশে দাঁড়িয়ে থাকা একজন নার্সের হাতে কাজলের আংটিটা দেখতে পায়। যশোদা মনে মনে ভাবতে থাকে, কাজলের আংটিটা এর হাতে কিভাবে আসলো? কাজল তো বলেছিল এটা তার মায়ের দেওয়া আংটি। এটা তো কাজল কোনোদিনই তার হাত থেকে খুলতো না। তবে কি কাজল আদৌ বেঁচে আছে? নার্স চলে গেলে যশোদা আস্তে আস্তে সেই রুম থেকে বেরিয়ে এখানকার আসল ব্যাপারটা খুঁজে বার করার চেষ্টা করতে থাকে। হঠাৎ দেখা যায় তার পিছন থেকে ডক্টর গৌতম চলে আসলে সে তৎক্ষণাৎ অজ্ঞান হওয়ার নাটক করে ডক্টর গৌতমের গায়ের উপরে পড়ে যায়। তখন ডক্টর গৌতম অন্য নার্সদেরকে ডেকে একটা হুইল চেয়ারে করে যশোদাকে তার ঘরে পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় এলিনা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। বাসুদেব এবং তার পুলিশের টিম এলিনার গাড়ি থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে পুরোটাই লক্ষ্য করছিল। কিছুক্ষণ পরে অন্য একটি গাড়ি এসে এলিনাকে পিক আপ করে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় যশোদা তার ঘরের মধ্যে জানলার সামনে দাঁড়িয়ে সারোগেসি সেন্টারের ব্যাপারটা ভাবতে থাকে। যশোদা বুঝিয়ে উঠতে পারছিল না যে আসলে এখানে কি চলছে। যশোদা ভাবতে ভাবতে জানলার বাইরে বসে থাকা পাখিটার দিকে তার চোখ যায়। যশোদার পাখিটাকে দেখে বেশ কিছুটা অবাক লাগে। যশোদা দেখে পাখিটা প্রতিদিনের মতন ঠিক একইভাবে একই জায়গাতে বসে আছে। তখন যশোদা তার ঘরে থাকা কিছু সরঞ্জামের মাধ্যমে জানলার স্ক্রুগুলোকে খুলে ফেলে। দেখা যায় যশোদা পাখিটাকে ধরতে গেলে যশোদার হাত একটা টিভি স্ক্রিনের মতন জায়গাতে গিয়ে আটকে যায়। সে পাশে তাকিয়ে দেখে একটা প্রজেক্টর মেশিন সেখানে লাগানো আছে। সে তৎক্ষণাৎ একটা ভারী বস্তুর মাধ্যমে সেই টিভি স্ক্রিনের মতন জায়গাটাতে আঘাত করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই যশোদা সেটাকে ভেঙে ফেলে। যশোদার কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে এক মুহূর্ত দেরি হয় না। যশোদা পুরো পরিষ্কার বুঝতে পেরে যায় যে এটা কোনো জানলা না, তারা কোনো একটা অজানা জায়গাতে বন্দি অবস্থাতে আছে। কিন্তু সে এখনো পর্যন্ত এটা বুঝতে পারছিল না যে প্রেগনেন্ট মহিলাদেরকে নিয়ে এইখানে আসলে কি কাজ করা হচ্ছে। কিছুক্ষণ পরে যশোদা খবর পায় যে তারই এক বন্ধু লীলার ডেলিভারি পেইন উঠেছে এবং তাকে জোন 2-তে নিয়ে যাওয়া হচ্ছে। যশোদা ঘরের মধ্যে ভাবতে থাকে, যা করার আমাকে এখনই করতে হবে, না হলে আর লীলাকেও দেখতে পাওয়া যাবে না। যশোদার হাতে একটা অ্যাক্সেস কার্ড দেখতে পাওয়া যায়। সে কার্ডটা যশোদা অজ্ঞান হওয়ার নাটক করার সময় ডক্টর গৌতমের কোমর থেকে নিয়ে নিয়েছিল। দেখা যায় যশোদা লুকিয়ে লুকিয়ে জোন 2-র দিকে গেলে সে দেখতে পায় যে লীলাকে জোন 2-র মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। সে জোন 2-র সামনে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করতে গেলে পিছন থেকে জেনি নামক এই মেয়েটি তাকে ডেকে এক কোনায় নিয়ে যায়। জেনি যশোদাকে বলে, ওই ঘরের মধ্যে পুরো অন্ধকার, ঘরের ভিতরে দেখার জন্য তোমার ইনফ্রারেড গ্লাস লাগবে। যশোদা জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? জেনি বলে, এখনো বুঝতে পারছো না? জেনি তার জামাটা তুলে তার নকল পেটটা জামার থেকে বার করে যশোদার সামনেই ফেলে দেয় আর যশোদাকে বলে, আমি ওদেরই দলের লোক। এই কথাটা বলে জেনি যশোদাকে চেপে ধরে পাশের একটা রুমে নিয়ে যায় এবং যশোদাকে খুব বাজেভাবে মারতে শুরু করে। জেনি বারবার করে যশোদার পেটে আঘাত করে যশোদাকে দুর্বল করার চেষ্টা করছিল। যশোদা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে সেই রুমে রাখা একটা সার্জিক্যাল ব্লেড জেনির পেটে ঢুকিয়ে দিয়ে জেনিকে সেখানেই মেরে ফেলে এবং সেই রুম থেকে বেরিয়ে চলে আসে। এরপর যশোদা তার অ্যাক্সেস কার্ড দিয়ে অপারেশন রুমে ঢুকে দেখে যে সেখানে লীলা নেই, কিন্তু বেডে রক্ত লেগে আছে। যশোদা সেই রুম থেকে বাইরে বেরিয়ে আসলে একটা রুমের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেছে। সেটার ভিতরে ঢুকতে যশোদা বুঝে যায় যে সেটা একটা ফ্রোজেন রুম আর সেই রুমের মধ্যে অনেকগুলো বাক্স রাখা আছে এবং প্রতিটা বাক্সের মধ্যে একটা করে মেয়ের মৃতদেহ রাখা আছে। সেখানে যশোদা কাজলের ডেড বডিটাকেও দেখতে পায়। সেটা দেখে যশোদা কান্নায় ভেঙে পড়ে। যশোদা পরিষ্কার বুঝতে পেরে যায় যে মধু ম্যাডাম কেন তাদেরকে কাজলের সাথে দেখা করতে দেয়নি। অন্যদিকে বাসুদেব স্যারের গাড়িটাকে দেখানো হয়। দেখা যায় তারা এলিনার পিছু করতে করতে সেখানে অন্ধকার নেমে এসেছে। কিছুক্ষণ পরে তারা এলিনার গাড়িটাকে হারিয়ে ফেললে দেখা যায় একদল লোক বন্দুক হাতে তাদের গাড়িটাকে ঘিরে ফেলে। কোনো উপায় না দেখতে পেয়ে তারা গাড়ি থেকে বেরিয়ে আসলে দেখা যায় লোকগুলো তাদেরকে একটা শুনশান পুরো বাড়ির মধ্যে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় সিকিউরিটি গার্ড সিকিউরিটি রুম থেকে যশোদাকে সেই ফ্রোজেন রুমের মধ্যে দেখে ফেলে আর সেখানে খুঁজতে আসলে যশোদা সেই ফ্রোজেন রুমের ভেতরের একটা দরজা দিয়ে অন্য একটি রুমে চলে যায়। সেখানে পুরো অন্ধকার থাকায় যশোদা সেখানকার কিছুই দেখতে পায় না। যশোদা সেখানে কিছু চশমা দেখতে পায় আর সঙ্গে সঙ্গে যশোদার জেনির কথাটা মনে পড়ে যায়। যশোদা সেখানে রাখা চশমাটা পরার সঙ্গে সঙ্গে চারিদিকে অসংখ্য ছোট ছোট কাঁচের বক্স দেখতে পায় আর তার মধ্যে থেকে একটা খুলতেই যশোদা দেখে যে সেই বক্সের মধ্যে একটা কাঁচের জারে সদ্যজাত শিশুর মৃতদেহ বা ফিটাস রাখা আছে। কাঁচের জারটাকে যশোদা হাতে তোলার সঙ্গে সঙ্গে হঠাৎ প্রতিটা
প্রত্যেকটা বক্সের লাইট জ্বলে ওঠে আর দেখা যায় প্রতিটা বক্সের মধ্যেই একইভাবে হিউম্যান ফিটাস রাখা আছে। সেই দৃশ্য দেখে যশোদা চিৎকার করে ওঠে আর তার চিৎকার শুনে সিকিউরিটি গার্ড সেই রুমের মধ্যে ঢুকিয়ে যশোদাকে ধরে ফেলে। সিকিউরিটি গার্ড যশোদাকে তার কন্ট্রোল রুমে নিয়ে যায়। যশোদাকে একটা জায়গাতে বেঁধে রেখে সিকিউরিটি গার্ডটা যশোদার শরীরের সঙ্গে তার নাকটাকে ঘষে বলে, প্রেগনেন্ট মেয়ে আমার খুব পছন্দ। দেখা যায় যশোদা সিকিউরিটি গার্ডের এই কথাটা শুনে তৎক্ষণাৎ তার যৌনাঙ্গে এক কষিয়ে লাথি মারে। সিকিউরিটি গার্ড নিজেকে সামলে নিয়ে যশোদার দিকে আবার এগোতে গেলে দেখা যায় ততক্ষণে যশোদা নিজের হাতটা খুলে নিয়েছে। কোনো উপায় না দেখে এবার যশোদা সিকিউরিটি গার্ডকে অ্যাটাক করে। এরপরে যশোদা এবং সিকিউরিটি গার্ডের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে এক ভয়াবহ মারপিট চলে। শেষমেশ দেখা যায় যশোদা তার হাতে বাঁধা দড়ি দিয়ে সিকিউরিটি গার্ডটির গলায় ফাঁস লাগিয়ে সিকিউরিটি গার্ডকে সেখানেই মেরে ফেলে। সেই কন্ট্রোল রুমের কম্পিউটার অ্যাক্সেস করে যশোদা সিসিটিভি ক্যামেরাতে দেখতে পায় যে মধু তার অফিসের দরজাটাকে পাসওয়ার্ড দিয়ে লক করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। ক্যামেরা জুম করে যশোদা মধু ম্যাডামের দেওয়া পাসওয়ার্ডটাকে দেখে নেয়। তারপর সুযোগ বুঝে মধুর ঘরে এসে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ঢুকে পড়ে। ভিতরে থাকা একটা লকারের মধ্যে যশোদা সেই একই পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করলে পাসওয়ার্ড ইনকারেক্ট দেখায় সেখানে। হঠাৎ পেছন থেকে মধুর গলার আওয়াজ শুনে যশোদা চমকে ওঠে। যশোদা পিছনে ঘুরে মধুকে সেখানে দেখে ঘাবড়ে যায়। তার পিছনে পড়ে থাকা একটা সার্জিক্যাল ব্লেড নিয়ে মধুর দিকে তাক করে দাঁড়ায় যশোদা আর জিজ্ঞেস করে, সত্যি সত্যি আমাকে বলো এখানে কি চলছে, তুমি কে আর এখানে কি কাজ করা হয়? যশোদার প্রশ্নের সঙ্গে সঙ্গেই দেখা যায় ডক্টর গৌতম দরজা দিয়ে ভিতরে ঢুকে আসে আর সেটা দেখে যশোদা মধুর গলায় সার্জিক্যাল ব্লেডটাকে ঠেকায়। ডক্টর গৌতম বলে, তুমি ওকে এক্ষুনি মেরে ফেলো আর লকারের পাসওয়ার্ডটা আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি লকারটা খুলে দেখো, লকারের মধ্যে তুমি সমস্ত প্রমাণ পেয়ে যাবে। এতগুলো দিন ধরে ও আমাকে আটকে রেখে দিয়েছে এখানে, আমিও এখান থেকে মুক্তি চাই। এই কথাটা বলে ডক্টর গৌতম নিজের কথার জালে যশোদাকে ফাঁসিয়ে যশোদার হাত থেকে সার্জিক্যাল ব্লেডটা আনিয়ে নেয়। আর দেখা যায় গৌতম যশোদার গলাতেই সেই সার্জিক্যাল ব্লেডটাকে ঠেকিয়ে বলে, তুমি অল্পতেই লোককে বিশ্বাস করে নাও যশোদা, আমিও মধুর দলেরই লোক আর আমি এই কোম্পানির শেয়ার হোল্ডার। মধু যশোদাকে বলে, এখানে কি হয়েছে, আমরা প্রেগনেন্ট ওমেনদেরকে নিয়ে কি করছি, এগুলো তুমি জানতে চাও তাই না? তাহলে শোনো। এবার মুভিটাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ গৌতম এবং মধুর কিছু পুরনো ঘটনা এই মুভিতে দেখানো হয়। দেখা যায় কলেজের একটি বিউটি কন্টেস্টে মিনিস্টার গিরিধর সেখানে চিফ গেস্ট হিসাবে আসে। সেখানে অডিয়েন্সের মধ্যে আমরা ডক্টর গৌতমকেও দেখতে পাই। মিনিস্টার স্টেজে উঠে তার বক্তৃতাতে বলেন, বাহ্যিক সৌন্দর্যতার থেকে মন সুন্দর হওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। মনের সৌন্দর্যতাই আসল সৌন্দর্যতা। সেখানে স্টেজে আমরা কন্টেস্টেন্ট হিসাবে মধুকে দেখতে পাই। মধু বলে ওঠে, সরি স্যার, আমি আপনার কথাটাকে ঠিক বলে মানতে পারলাম না। আমার মনে হয় বাহ্যিক সৌন্দর্যতাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আমরা যখন দোকানে শপিং করতে যাই তখন তো আমরা সবচেয়ে সুন্দর দেখতে জিনিসটাই কিনি, তাই না? একটা ছেলে যখন একটা মেয়েকে প্রপোজ করে তখন সে দেখে যে সেই মেয়েটা সুন্দর দেখতে কিনা। আমরা বাগানে ফুলের গাছ লাগাই কেন? তার কারণ ফুলটা দেখতে সুন্দর। অর্থাৎ জীবনে এবং আমাদের সমাজের প্রতিটা ক্ষেত্রেই সৌন্দর্যতার মূল্য অপরিসীম এবং সেটা বাহ্যিক সৌন্দর্যতাই। মিনিস্টার মধুর কথাটা শুনে সেখানে চুপ করে থাকে। এরপর একদিন দেখা যায় গৌতম মধুকে এসে বলে, মধু, আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু মধু গৌতমের প্রপোজালটাকে রিজেক্ট করে দিয়ে বলে, নিজেকে কোনোদিনও আয়না দিয়ে দেখেছো? তোমার সাথে আমার বিয়ে, এটা কোনোদিনও সম্ভব না। মধু সেখান থেকে চলে আসলে মধুর বান্ধবীরা মধুকে বলে, তুই ওকে কেন রিজেক্ট করলি? তুই জানিস ও কত বড় সায়েন্টিস্ট? মধু বলে, আমার কাছে সৌন্দর্যতাটাই বেশি গুরুত্বপূর্ণ, যেটা ওর কাছে একটুও নেই, তাই আমি রিজেক্ট করলাম। কিছুক্ষণ পরে দেখা যায় সেই মিনিস্টার মধুকে তার নিজের গাড়িতে ডেকে নিয়ে এসে বলে, মধু, আমি তোমাকে বিয়ে করতে চাই। মিনিস্টারের প্রচুর পয়সা এবং ক্ষমতা থাকার কারণে মধু তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর মিনিস্টারের সাথে মধুর বিয়ে হলে বেশ কয়েকটা দিন কেটে যায়। কিছুদিন পরে মধু দেখতে পায় যে সে প্রেগনেন্ট। একদিন সকালবেলা হঠাৎ মধু ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখে যে তার মুখের চামড়াগুলো কুঁচকে গেছে। তাকে দেখে অনেকটা বয়স্ক বলে মনে হচ্ছে। সে তখন দেরি না করে ডাক্তারের কাছে গেলে ডাক্তার টেস্ট করে বলে, এটা এক ধরনের রিয়ার ডিজিজ, এটা মূলত তোমার প্রেগনেন্সি থেকে এসেছে। এই রোগে রোগাক্রান্ত রোগীরা অনেক দ্রুত বৃদ্ধদের মতন দেখতে হয়ে যায়, তাদের শরীরের চামড়া কুঁচকে যায় এবং মাথার চুল পেকে যায়। ডক্টর মধুকে বলে, আই এম সরি মধু, এই রোগের কোনো চিকিৎসা হয় না।
কিছুদিন পরে মধু আরো কুৎসিত দেখতে শুরু করলে সে সেটাকে সহ্য করতে না পেরে নিজের হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। মধুকে তখন হসপিটালে ভর্তি করা হয়। সেখানে মিনিস্টার মধুকে দেখতে এসে জানতে পারে যে মধু তার সৌন্দর্যতা কোনোদিনই আর ফেরত পাবে না। মিনিস্টার তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয়, এই রিজেক্ট মালটাকে আমার চোখের সামনে থেকে দূর করো, ও ফোন করলে বলবে আমি নেই, আর আজ থেকে ওর টাকা পয়সা সব বন্ধ। সেই কথাটা মধুর কান অব্দি আসলে মধু মনে মনে খুব কষ্ট পায়। দেখা যায় সেখানে পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌতম পুরো ঘটনাটা দেখছিল। সবাই চলে গেলে গৌতম পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে মধুকে বলে, তোমার প্রবলেমের সলিউশন আমার কাছে আছে মধু। আমি তোমার এই রোগ নিয়েই রিসার্চ করেছিলাম এবং সেটা মেডিসিন আমি সাকসেসফুলি টেস্ট করেছি। আমার শুধু একটাই শর্ত আছে, সেটা হলো তুমি আবার সুন্দর দেখতে হওয়ার পরে আমাকে ছেড়ে যেতে পারবে না, তোমাকে চিরদিন আমার সাথেই থাকতে হবে। কোনো উপায় না দেখে মধু গৌতমের কথায় রাজি হয়ে যায়। দেখা যায় গৌতম তার পার্সোনাল ল্যাবরেটরিতে মধুকে নিয়ে গিয়ে মধুর উপরে তার ওষুধ অ্যাপ্লাই করা শুরু করে। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পরে গৌতম অবশেষে সাকসেসফুল হয় এবং দেখা যায় মধু কিন্তু আগের থেকেও বেশি সুন্দর দেখতে হয়ে উঠেছে। ঠিক সেই সময় দেখা যায় যে মিনিস্টার গিরিধার কিছু গুন্ডা নিয়ে সেখানে এসে হাজির। মধু ডক্টর গৌতমকে বলে, তোমার কি মনে হয়েছিল আমি তোমাকে বিয়ে করে নেব? আমার সৌন্দর্যতা এবং টাকা পয়সা দুটোই চাই। সৌন্দর্যতা তো তুমি আমাকে দিয়েই দিয়েছো, কিন্তু টাকা পয়সা সেটা তো তুমি আমাকে দিতে পারবে না, সেটা আমাকে একমাত্র গিরিধারই দিতে পারবে। মধু মিনিস্টার এই গুন্ডাদেরকে বলে, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, ওকে মারতে শুরু করো। দেখা যায় গুন্ডাগুলো গৌতমকে মারতে শুরু করে। বেশ কিছুক্ষণ মারধর খাওয়ার পর ডক্টর গৌতম চেয়ারের মধ্যে উঠে বসে হাসতে শুরু করে আর মধুকে বলে, তোমার কি মনে হয়েছিল এই সৌন্দর্যতা সারা জীবনের জন্য তুমি পেয়ে গেলে? 6 মাস পরে জানো কি হবে? মধু অবাক হয়ে ডক্টর গৌতমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কেন, কি হবে? গৌতম বলে, তোমাকে যে ওষুধটা আমি দিয়েছি সেই ওষুধটার মেয়াদ 6 মাস, তারপরে তুমি আগের মতন আবার কুৎসিত দেখতে হয়ে যাবে। দেখা যায় এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মিনিস্টার ডক্টর গৌতমকে বলে, শোনো গৌতম, তোমার মধুকে চাই তাই তো? আর তোমার কাছে যে ওষুধটা আছে সেই ওষুধটা মার্কেটে বিক্রি করতে পারলে আমরা কোটি কোটি টাকা কামাবো। তাই আমার তোমার ওষুধের ফর্মুলাটা চাই। আমার মনে হয় আমাদের 3 জনের একসাথে হয়ে যাওয়া উচিত। আমরা 3 জন মিলে একটা কোম্পানি তৈরি করব, যেখানে আমরা 3 জনেই পার্টনার থাকবো। দেখা যায় ডক্টর গৌতম তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এবার মুভিটা আবার